কি খবর? ইজি বাংলার ধারাবাহিক আয়োজন তো চলতেছেই এবং বন্দনা কবিতা আমরা অনেক দূর পড়ে ফেলছি, সৃজনশীল পড়ছি, সব পড়ছি। এরপরে আপনি ঝট করে আসছেন তার জ্ঞানমূলক পড়তে। তাহলে আসেন আমরা গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক আলাপ করি। আগেই বলি, বন্দনা যেহেতু একটু ক্ষুদ্র কবিতা, এই কবিতা আসলে অত গভীর জ্ঞানমূলক নাই, কিন্তু আবার জ্ঞানমূলক একটু বাড়ে কোথায়? যেহেতু এটা মধ্যযুগের কবিতা, এর ভাষা কিন্তু একটু অন্যরকম, তাই এর ওয়ার্ড মিনিংগুলোও কিন্তু অনেকগুলা জ্ঞানমূলক। তাহলে আমরা দেখি, আমরা এখানে বেশ কিছু জ্ঞানমূলক একত্র করছি, আমরা দেখি কি ধরনের জ্ঞানমূলক জানলে আপনাদের ইনশাল্লাহ উত্তর করতে খুব একটা ঝামেলা হবে না। দেরি না করেন, আসেন খেয়াল করেন। এক, বন্দনা কবিতাটির রচয়িতার নাম কি স্যার? শাহ মোহাম্মদ সগীর। এই বেসিক প্রশ্ন স্যার, এই আপনারা সবাই জানেন, বই খুলছেন, সবাই দেখছেন, আর আলাপ না করি। বন্দনা কবিতাটি কোন কাব্য থেকে সংকলিত? যারা প্রথম থেকে পড়ছেন তারা অনেকবার জানেন, বারবার রিপিট করছি। ইউসুফ জুলেখা, একটা বিখ্যাত মহাকাব্য, যেটা বাংলায় অনুবাদ করেন, এবং সেই মহাকাব্যের স্টার্টিং পার্টে, শুরুর পার্ট, আগে মধ্যযুগের কবিতা একটা ঢং ছিল, আমি শুরুতেই বলছি যে একটা সুর দিয়ে, মানে প্রথমে সবার ভূমিকা দিয়ে তারপর মেন কবিতা শুরু হইতো। আমি একটা এক্সাম্পলও দিচ্ছি আগের প্রশ্নে আর কি, আবারও মনে করাচ্ছে, একটা ঢং ছিল যে ওই যে আরে শোনেন শোনেন দেশবাসী, শোনেন দিয়া মন, অভাগীর এই দুঃখের কথা করিব বর্ণন। এই যে আসলে কিন্তু দুঃখের কথা এখনো বলে নাই, উনি বর্ণনা করবে, তাই উনি স্টার্ট করলো, একটা ভূমিকা দিল, এটা বলে মধ্যযুগীয় কবিতার একটা ঢং। তো ওই ঢংটাই আমাদের বন্দনা কবিতা, মানে ইউসুফ জুলেখা মূল যে কাব্য, সেই কাব্য কিন্তু আমরা পড়তেছি না, তার স্টার্টিং এর পার্টে যে ঢংটা দিয়ে উনি শুরু করছেন, সবাইকে সম্মান জানান কবিতা শুরু করি, ওই পার্টটা, ঠিক ওই পার্টটাই বন্দনা কবিতা, সেটা ইউসুফ জুলেখা কাব্যরই একটা অংশ। বুঝতে পারছেন বিষয়টা ক্লিয়ার? আপনারা ভাবতে পারছেন ইউসুফ জুলেখা প্রেমের কবিতা, এখানে বাপ মা শিক্ষক কই থেকে আসলো? কারণ কবিতা তখনও শুরু হয় না, ওটা স্টার্টিং, ওটা ভূমিকা পার্ট। মধ্যযুগের কবিতা আগে এমনই হইতো। এইবার দেখেন, তিন, কাকে কবি দ্বিতীয় জন্মদাতা মনে করেন? শিক্ষককে। তিনি জ্ঞানের রাজ্যে আমাদেরকে দ্বিতীয়বার জন্ম দেন, তাই কবির কাছে দ্বিতীয় জন্মদাতাকে তার শিক্ষক বা তার টিচার। এইবার চার, পুরবাসী শব্দের অর্থ কি? আমি আগেই বলছিলাম, পুর মানে হচ্ছে, আমরা বলি না মিরপুর, হ্যাঁ, বা সিসিমপুর, হোয়াট এভার স্যার, পুর মানে অঞ্চল বা এলাকা, বলে না রাক্ষসপুরী, পুরী মানে এলাকা, তো পুরবাসী মানে নগরবাসী বা এলাকাবাসী বা অঞ্চলবাসী। ওকে স্যার। পাঁচ, বন্দনা কি ধরনের গীতি? বন্দনা এক ধরনের লোকগীতি। ক্লিয়ার স্যার? অর্থাৎ পল্লী গীতির মতো একটা গীতি আর কি। ওকে, এবার আগাই। ছয়, শাহ মোহাম্মদ সগীর কত শতকের কবি? দেখেন ওনার সাল কিন্তু নিশ্চিত না, 14 থেকে 15 শতক, এই টাইমের মধ্যে শাহ মোহাম্মদ সগীর ছিলেন বলে আমরা অনুমান করতে পারি। ওকে স্যার। এইবার সাত, মুসলমান কবিদের মধ্যে প্রাচীনতম কবিকে? বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি শাহ মোহাম্মদ সগীর, তার মানে প্রাচীনতম কবিও স্যার শাহ মোহাম্মদ সগীর, এটাই স্বাভাবিক। আট, শাহ মোহাম্মদ সগীর ইউসুফ জুলেখা কাব্যে কি বর্ণনা করতে চেয়েছেন? স্যার, শাহ মোহাম্মদ সগীর ইউসুফ জুলেখা কাব্যে দেশি ভাষায় ধর্মীয় উপাখ্যান বা রোমান্টিক উপাখ্যান, ঠিক ধর্মীয় উপাখ্যান না, ইউসুফ জুলেখা কাব্য যতটা না ধার্মিক, তার বেশি প্রেমের। স্যার ক্লিয়ার? একটা রোমান্টিক উপাখ্যান উনি দেশীয় ভাষায় প্রকাশ করতে চেয়েছেন। ভেরি গুড স্যার। এবার দেখেন 9 নম্বরে, গিয়াসউদ্দিন আজম শাহ কোথাকার সুলতান ছিলেন? গিয়াসউদ্দিন আজম শাহ গৌড়ের সুলতান ছিলেন। এই গৌড়টা কি? গৌড় ছিল নদিয়া আর পূর্ববঙ্গের বেশ কিছু অঞ্চল মিলে এখানে গুড় উৎপাদন হইতো, এই জন্য অঞ্চলটার নাম ছিল গৌড়। এই গৌড়ই স্যার আমাদের বাংলা অঞ্চল, যে বাংলাদেশ আমরা বলি, সম্পূর্ণ বাংলাদেশ তো ছিলই, তার সাথে পশ্চিমবঙ্গ, যেটা এখন কলকাতা বা ইন্ডিয়ার মধ্যে পড়ে গেছে, যে পশ্চিমবঙ্গ নদিয়া থেকে শুরু করে আরও বেশ কিছু অঞ্চল, কৃষ্ণপুর, কৃষ্ণনগর, এরকম অনেকগুলো অঞ্চল মিলে, বা বর্ধমান ছিল নিশ্চিত না স্যার, বাঁকুড়া, এবং আরও কিছু অঞ্চল স্যার একসাথে মিলে স্যার এই গৌড় অঞ্চলটা প্রতিষ্ঠিত ছিল। বুঝতে পারছি স্যার? চমৎকার। এবার আমরা সামনের দিকে আগাই স্যার। আচ্ছা, একটু দেখেন স্যার, কোথাকার সুলতান? গৌড়ের সুলতান। 10 নম্বর, বন্দনা কবিতাটা কার রচিত? স্যার বুঝতেই পারতেন, শাহ মোহাম্মদ সগীর। 1 নম্বরও এটাই বলা হচ্ছে স্যার, ক্লিয়ার? তো এটা আর বলার কিছু নাই। 11 নম্বর কি স্যার? ওস্তাদকে কেন প্রণাম করা উচিত? কবির মতে ওস্তাদকে প্রণাম করা উচিত কারণ সে বাবার থেকেও বড়, তার কারণ সে দ্বিতীয় জন্মদাতা, সে জ্ঞানের রাজ্যে আমাদেরকে আবার জন্ম দেয় ওস্তাদ বা গুরুজন বা শিক্ষকরা, তাই কবি মনে করেন ওস্তাদদের সম্মান দেওয়া উচিত। চমৎকার। কার দয়ায় কবি বড় দেহ পেয়েছেন? স্যার বাবা মার দয়ায়, বাবা মার ভালোবাসায়, স্নেহ, মমতায়, যত্নে কবি বড় দেহ পেয়েছেন। ক্লিয়ার? বাবা মারা আমাদের খাওয়ায় পড়ায় বড় রাখছে বলেই কিন্তু আমাদের সুন্দর একটা সুঠাম শরীর হয়েছে, এই জন্য কবি বলছেন বাবা মার দয়ায় আমরা একটা বড় দেহ পাইছি, বা কবি পাইছেন। 13, বন্দনা শব্দের অর্থ কি? বন্দনা শব্দের অর্থ স্তুতি বা প্রশংসা বা ভালোবাসার কথা বলা, সেটা হচ্ছে বন্দনা। ভেরি গুড। তো আমরা এই যে 13 নম্বর প্রশ্নটা দেখলাম স্যার, এরপরে আসেন আমরা 14 নম্বর প্রশ্নে যাই। দেখেন কি বলা হচ্ছে, অশক্য শব্দের অর্থ কি? আমি আগেই বলছি এই কবিতার যে শব্দগুলো, এগুলো কিন্তু একটু মধ্যযুগের শব্দ, প্রাচীন শব্দ, হ্যাঁ। তো ওইখানে
শক্য শব্দটা আধুনিক বাংলা কি শক্তি বলি না স্যার, শক্তি আসছে শক্য থেকে, অশক্য মানে যার শক্তি নাই, যে দুর্বল, সে হচ্ছে অশক্য। ক্লিয়ার স্যার? ডাবল দাগ পড়লো, বুঝেন স্যার, 14 নম্বর প্রশ্নে ডাবল দাগ পড়লো। এইবার দেখেন 15 নম্বর প্রশ্ন, দেখেন কি বল স্যার, বিদিত শব্দের অর্থ কি? বিদিত মানে হচ্ছে স্যার জানা বা জ্ঞান রাখা, দিত মানে দেয়া, বিদিত মানে বিশেষভাবে দেওয়া। যে জিনিস আমাদেরকে বিশেষভাবে দেওয়া হয় তা হচ্ছে জানা বা জ্ঞান, তা হচ্ছে বিদিত। বিদিত অর্থ জানা বা জ্ঞান অর্জন করা। ওকে স্যার? 16 নম্বর প্রশ্নটা আমরা ভালো করে একটু খেয়াল করি। ইউসুফ জুলেখা কাব্যের কোন পর্ব থেকে কবিতা অংশের নাম সংকলিত হয়েছে স্যার? ইউসুফ জুলেখা কাব্যের বন্দনা পর্ব, মানে একদম প্রথম যেই পর্ব, সেই পর্ব থেকে আমাদের এই কবিতাটা সংগ্রহ করা হয়েছে বা সংকলন করা হয়েছে। 17 নম্বর, কবিতায় বন্দনা পর্বের কোন অংশটুকু স্থান পেয়েছে? কবিতায় বন্দনা পর্বে গুরুজনদের প্রতি বন্দনার অংশটুকু স্থান পেয়েছে। অর্থাৎ বন্দনা কবিতায় যেই পার্টটায় গুরুদের সম্মান প্রদর্শন করা হয়েছে, সেই অংশটা কিন্তু এই কবিতায় একদম স্পষ্টভাবে দেখা গেছে। ক্লিয়ার স্যার? এইবার আমরা একটু খেয়াল করি 18 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, কবিতার মূল কাব্যের প্রারম্ভে কার প্রশংসা করেছেন? কবিতার মূল কাব্যের একদম শুরুতে, এটা কিন্তু বইয়ের মধ্যে দেওয়া নাই, মেইন যে কবিতা তার প্রারম্ভে একদম স্টার্টে পরম করুণাময় মহান সৃষ্টিকর্তা আল্লাহর প্রশংসা করে কবি সাহেব কিন্তু শুরু করছেন। ওকে স্যার? এইবার দেখেন 19 নাম্বার প্রশ্নে যে আমাদের জ্ঞানমূলকে কি বলা হচ্ছে, কবি সবার কাছে দোয়া কামনা করেছেন কেন? কবি সবার কাছে দোয়া কামনা করেছেন তার কাব্যে সাফল্য লাভের আশায়। উনি যে ইউসুফ জুলেখা কাব্যটা লিখতেছে ওটাতে সফল হয়, এই কারণে উনি সমগ্র মেম্বারদের কাছে দোয়া প্রার্থনা করছেন। ওকে? এবং 20 নাম্বার, মনুষ্যত্বের প্রধান ধর্ম কি? মনুষ্যত্বের প্রধান ধর্ম স্যার সবচেয়ে যেই বড় কথা সেটা কি স্যার? শ্রদ্ধাবোধ ও কৃতজ্ঞতা। ক্লিয়ার? একে অন্যের প্রতি যদি শ্রদ্ধা বা কৃতজ্ঞতা না থাকে স্যার, তাহলে কখনোই সেটা মানুষে রূপান্তরিত হইতে পারে না। তার মানে মানুষ হওয়ার প্রথম শর্ত কি স্যার? একে অন্যের শ্রদ্ধা করতে হবে এবং অন্যের প্রতি কৃতজ্ঞতা বা ভালোবাসা প্রকাশ করতে হবে। বুঝতে পারছি স্যার আমরা? এই যে 20টা জ্ঞানমূলক আপনারা দেখেন ঘুরে ঘুরে একই কথা কিন্তু আসতেছে, তার কারণ আগেই বলছি ছোট্ট কবিতা, শব্দার্থ ছাড়া আদতে এখানে জ্ঞানমূলকের অতটা গভীরতা পাওয়া যায় না। তো ইনশাল্লাহ এই কটা জ্ঞানমূলক সম্পর্কে আইডিয়া রাখলে আর কবিতাটা ভালো মতো পড়লে আশা করি জ্ঞানমূলকে আপনারা কোথাও কোনো আটকাবেন না। যেখানে আটকাবেন সেটা হচ্ছে অনুধাবন। তাহলে চলেন দেরি না করে আমরা অনুধাবনের আলোচনায় চলে যাই। আসেন সবাই, সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।